মাইটোকন্ড্রিয়াটা কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া আমাদের শরীরের প্রত্যেকটা কোষে থাকে। আমাদের শরীরের প্রত্যেকটা কোষে মাইটোকন্ড্রিয়া 300 থেকে 400টা করে থাকে। প্রত্যেকটা কোষে মাইটোকন্ড্রিয়া থাকে কোষে 300 থেকে 400টি, মানে প্রতিটা কোষে মাইটোকন্ড্রিয়া থাকে 300 থেকে 400টা করে প্রতিটা কোষে। আবার কিছু কিছু কোষে আরো বেশিও থাকতে পারে, সেটা হচ্ছে ডিপেন্ড করে কোষটা কি রকম সেটার উপর। ঠিক আছে? তাহলে প্রতি কোষে আমরা যদি এভারেজ ধরি তাহলে 300 থেকে 400টা করে মাইটোকন্ড্রিয়া প্রত্যেকটা কোষে থাকতেছে। এখন এই মাইটোকন্ড্রিয়া গুলো আসছে কোথা থেকে? তোমরা কি কখনো চিন্তা করছো মাইটোকন্ড্রিয়া গুলো কোথা থেকে আসছে? তো মাইটোকন্ড্রিয়া গুলো কোথা থেকে আসছে সেটা জানার জন্য আগে আমাদের হচ্ছে গিয়ে পুরো জীবজগতের একদম শুরুর ইতিহাসটা জানতে হবে। মানে প্রথম জীব থেকে কিভাবে হচ্ছে গিয়ে বর্তমানের হচ্ছে মানুষগুলো যে আমরা আসছি। তো দেখো 380 কোটি বছর পূর্বে প্রথম জীব আমরা পাইছিলাম, তারা ছিল অবায়বীয় জীব। পৃথিবীতে প্রথম জীবের আবির্ভাব ঘটছিল 400 কোটি বছর বা 380 কোটি বছর আগে। তো 380 কোটি বছর আগে পৃথিবীতে প্রথম জীবের আবির্ভাব ঘটছিল। ওই সময় পৃথিবীতে কোনো অক্সিজেন ছিল না, নো অক্সিজেন, কোনো অক্সিজেন নাই। এবং ওই সময় পৃথিবীতে অবায়বীয় জীব ছিল। তো সব মানে যত জীব ছিল পৃথিবীতে সবাই কি অবায়বীয় ছিল। খুবই সিম্পল, ব্যাপারটা হচ্ছে কি ইজিলি লজিক্যালি বোঝা যাচ্ছে। অক্সিজেন নাই, অক্সিজেন যদি না থাকে তাহলে যারা বায়বীয় মানে যারা হচ্ছে অক্সিজেন ব্যবহার করে যারা বাঁচে, যারা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না এমন জীব তো পৃথিবীতে থাকবে না, তাই না? যারা অক্সিজেন ছাড়াই বাঁচে তারা কি অবায়বীয়, যারা বাতাস ছাড়াই বেঁচে থাকতে পারে। অক্সিজেন তো বাতাসেই থাকে, তাহলে যারা বাতাস ছাড়া বেঁচে থাকতে পারে মানে অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে তারাই কিন্তু অবায়বীয় জীব। তাহলে এই অবায়বীয় জীবগুলোই 380 কোটি বছর আগে পাওয়া যেত, এবং ওই সময় অক্সিজেন ছিল না জন্যই অবায়বীয় জীবগুলোকে পাওয়া যেত। এখন এর থেকে বেশ প্রায় 60 কোটি বছর পর 320 কোটি বছর আগে তখন কি হলো, দেখা গেল কি পৃথিবীতে কিছু সালোক সংশ্লেষণকারী জীব দেখা যাচ্ছে। সালোক সংশ্লেষণকারী জীব মানে এমন সকল জীব যারা সালোক সংশ্লেষণ করতে পারে, যারা সূর্যের আলোকে ব্যবহার করে খাবার তৈরি করে এবং অক্সিজেন তৈরি করে। তাহলে সালোক সংশ্লেষণ করলে কি হবে? অক্সিজেন তৈরি হবে না, প্রোডাকশন অফ অক্সিজেন। এই জীবগুলো অক্সিজেন প্রডিউস করে পরিবেশে অক্সিজেন ছেড়ে দিত। তো এরকম চলতে চলতে এমন একটা সময় আসে যে পরিবেশে অক্সিজেন পরিমাণ অনেক বেড়ে গেছে, এবং সেটা বাড়তে বাড়তে দেখছো 250 কোটি বছর আগে পৃথিবীতে অক্সিজেন পরিমাণ বাড়তে বাড়তে এই যে বর্তমানে যে 20% যে পৃথিবীতে অক্সিজেন আছে 20% 21% এই অবস্থায় আসে পৌঁছেছে। ঠিক আছে? তাহলে এই অবস্থার জন্য দায়ী কারা? সালোক সংশ্লেষণকারী জীবরা, এরা অক্সিজেন প্রডিউস করছিল। এখন এখানে কথা হচ্ছে দেখো 250 কোটি বছর আগে অক্সিজেন পৃথিবীতে চলে আসছে। অক্সিজেন আসার পর পৃথিবীতে বায়বীয় জীবের আবির্ভাব ঘটবে, কারণ অক্সিজেন আছে তো অক্সিজেনকে ব্যবহার করে বিভিন্ন কিছু কিছু জীব আসবে এরকম, যারা অক্সিজেনকে ব্যবহার করে শক্তি তৈরি করবে। ওই শক্তিগুলো ব্যবহার করে তারা বেঁচে থাকবে, এই জন্য বায়বীয় জীবের আবির্ভাব ঘটবে। এখন এটা চিন্তা করো, এই অক্সিজেনগুলো কিন্তু অবায়বীয় জীবদের জন্য বিষের মতন হয়ে গেছে, কারণ তারা তো অক্সিজেন ব্যবহার করতে পারে না। অক্সিজেন ব্যবহার যেহেতু তারা করতে পারে না, তাহলে অক্সিজেন তাদের জন্য কোনো কাজে আসতেছে না। এখন 250 কোটি বছর আগে যেসব জীবরা হচ্ছে গিয়ে অক্সিজেন ব্যবহার করতে পারতো, এরা কারা জানো? এই বায়বীয় জীবরা কারা? এখানে একটা জিনিস খেয়াল করো, এই অবায়বীয় জীব, এই সালোক সংশ্লেষণকারী জীব, এই বায়বীয় জীব, এরা সবাই কিন্তু এককোষী। আমি কিন্তু লিখে দিয়েছি বিশেষ দ্রষ্টব্য, সবাই কি? সবাই হচ্ছে এককোষী। এখানে আরো একটা কথা আছে, এরা সবাই এককোষী, পাশাপাশি এরা সবাই হচ্ছে ব্যাকটেরিয়া। সবাই কি? এরা ব্যাকটেরিয়া। এরা সবাই হলো ব্যাকটেরিয়া। এই কথাটা মনে রাখবা, কাজে দিবে। বিদ্রোহ 380 কোটি বছর আগে, 320 কোটি বছর আগে, 250 কোটি বছর আগে, এই যে এই সময়গুলোতে আমি যে জীবগুলোর কথা বলতেছি, অবায়বীয় জীব, সালোক সংশ্লেষণকারী জীব, বায়বীয় জীব, সবগুলা জীব সবাই হচ্ছে ব্যাকটেরিয়া। সবাই কি? সবাই হচ্ছে ব্যাকটেরিয়া। এখন এই যে ব্যাকটেরিয়াগুলো, হ্যাঁ, এই ব্যাকটেরিয়াগুলো এখন দেখো এখানে একটা ঘটনা ঘটবে। 250 কোটি বছর আগে এই যে ব্যাকটেরিয়াগুলো যারা অক্সিজেন ব্যবহার করে করতে পারে, শ্বসন করতে পারে। বায়বীয় জীব কি করতে পারবে? বায়বীয় জীব শ্বসন করতে পারে, শ্বসনকারী।
এরা হচ্ছে শ্বসনকারী, বায়বীয় জীবরা হচ্ছে শ্বসনকারী, এরা শ্বসন করতে পারবে এবং এরা সবাই ব্যাকটেরিয়া। এখন একটা কথা চিন্তা করো, ব্যাকটেরিয়া হচ্ছে শ্বসন করতে পারে এবং তোমরা কিন্তু ব্যাকটেরিয়া সম্পর্কে কিছু বৈশিষ্ট্য আগে থেকেই জানো। কি কি বৈশিষ্ট্য জানো? ব্যাকটেরিয়া সম্পর্কে কিছু বৈশিষ্ট্য কি কি জানো সেটা আমি এখানে লিখি। ব্যাকটেরিয়া এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্যাকটেরিয়াতে প্রকৃত নিউক্লিয়াস নাই। প্রকৃত নিউক্লিয়াস নাই। ব্যাকটেরিয়াতে কিন্তু প্রকৃত নিউক্লিয়াস নাই। তাহলে কোন নিউক্লিয়াস আছে? আদি নিউক্লিয়াস আছে। এখন আদি নিউক্লিয়াস বলতে কোন নিউক্লিয়াসকে বোঝানো হয় জানো? আদি নিউক্লিয়াস বলতে আসলে বোঝানো হয় এমন একটা জিনিস যার কোনো মেমব্রেন নাই, মানে এমন একটা নিউক্লিয়াস যার কোনো মেমব্রেন নাই, যার ভিতরে কোনো রস নাই, মানে কোনো নিউক্লিওপ্লাজম নাই, যার হচ্ছে কোনো নিউক্লিওলাস নাই। শুধু আছে কি? শুধু হচ্ছে অল্প কিছু ডিএনএ আছে, ডিএনএ গুলো পেঁচানো পাঁচানো অবস্থায় ক্রোমোজোমের মতো একটা আকৃতি তৈরি করছে। তাহলে এখানে ডিএনএ ছাড়া কিছু পাওয়া যাচ্ছে? তাহলে এখানে শুধু ডিএনএ থাকে। কি থাকে? শুধু ডিএনএ, এবং এই ডিএনএ হয় হচ্ছে বৃত্তাকার। শুধু বৃত্তাকার ডিএনএ পাওয়া যাচ্ছে। দেখো, শুধু বৃত্তাকার ডিএনএ পাওয়া যাচ্ছে। আমরা হচ্ছে এই যে ব্যাকটেরিয়াগুলোর মধ্যে কোনো প্রকৃত নিউক্লিয়াস পাচ্ছি না, শুধু বৃত্তাকার ডিএনএ পাচ্ছি। এবং এবং 3 নম্বর বৈশিষ্ট্য তোমরা সকলেই জানো। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলোর সাইটোপ্লাজমে কোনো ধরনের অঙ্গাণু থাকে না। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নাই। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নাই। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নাই। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নাই এটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে কোনো মাইটোকন্ড্রিয়া পাবো না, এখানে কোনো ক্লোরোপ্লাস্ট পাবো না, কোনো গলগি বডি নাই, কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, কোনো লাইসোসোম নাই, হ্যাঁ কোনো কিছু নাই। শুধুমাত্র একটা জিনিস আছে, সেটা কি? রাইবোসোম আছে। শুধু কি আছে? শুধু রাইবোসোম। রাইবোসোম আছে, রাইবোসোম আছে, শুধুমাত্র রাইবোসোম আছে, আর কিছু নাই। এখন এখানে ঘটনা হচ্ছে কি, এই রাইবোসোম আছে, সাইটোপ্লাজম কোনো অঙ্গাণু নাই। মানে কি? ধরে রাখবা, এই ব্যাপারটা মাথায় ঢুকায় নাও, মাইটোকন্ড্রিয়া কিন্তু নাই। মাইটোকন্ড্রিয়া কি একটা সাইটোপ্লাজমিক অঙ্গাণু নাই? অঙ্গাণু না? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া কিন্তু নাই। ব্যাকটেরিয়ার ভিতরে মাইটোকন্ড্রিয়া নাই। চিন্তা করো তো, ব্যাকটেরিয়ার মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই, ব্যাকটেরিয়া তাহলে কিভাবে বায়বীয় জীব হয়? সে কিভাবে শ্বসনকারী জীব হয়? চিন্তা করো, চিন্তা করো। ব্যাকটেরিয়ার মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া নেই, তাহলে সে কিভাবে শোষণ করতেছে? শোষণ করার জন্য তো অবশ্যই মাইটোকন্ড্রিয়া লাগবে। মাইটোকন্ড্রিয়া ছাড়া কি শোষণ করা সম্ভব? তাহলে ব্যাকটেরিয়া কিভাবে শোষণ করতেছে? ব্যাকটেরিয়া শোষণ করে তার কোষ ঝিল্লির মাধ্যমে। লিখে রাখো, ব্যাকটেরিয়া অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। ব্যাকটেরিয়া কিসের মাধ্যমে ব্যাকটেরিয়া শোষণ করে? ব্যাকটেরিয়া শোষণ করে কোষ ঝিল্লির মাধ্যমে। আমি এটা এখানে লিখতেছি, ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া শোষণ করে কোষ ঝিল্লির সাহায্যে। খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। ব্যাকটেরিয়া কোষ ঝিল্লির সাহায্যে শোষণ করে। এখন ব্যাকটেরিয়া কোষ ঝিল্লির সাহায্যে কিভাবে শোষণ করতে পারে? দেখো, একটা জিনিস খেয়াল করো, এই যে মাইটোকন্ড্রিয়া না, এটা তো মাইটোকন্ড্রিয়া। এখন দেখো মাইটোকন্ড্রিয়াতে, এই যে মাইটোকন্ড্রিয়াতে কিন্তু বাইরের দিকে একটা প্রাচীর আছে, ভিতরের দিকে একটা প্রাচীর আছে, মানে মেমব্রেন আছে আর কি। বাইরের দিকে একটা মেমব্রেন আছে, ভিতরের দিকে একটা মেমব্রেন আছে। মানে এটা হচ্ছে বাইরের মেমব্রেনটা। দেখো, এটা হচ্ছে বাইরের মেমব্রেনটা। মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেন হচ্ছে এটা। আচ্ছা,
এই যে বাইরের একটা মাইটোকন্ড্রিয়া বাইরের একটা মেমব্রেন আছে, আর ভিতর এটা হচ্ছে ভিতরের মেমব্রেন, এটা হচ্ছে ভাঁজ করা মেমব্রেন, ভিতরের ভাঁজ করা মেমব্রেন। দেখো মাইটোকন্ড্রিয়ার বাইরের এটা হচ্ছে বাইরের মেমব্রেন, আর এটা হচ্ছে ভিতরের এই যে ভাঁজ করা মেমব্রেনটা, ঠিক আছে? তাহলে দুইটা মেমব্রেন আছে মাইটোকন্ড্রিয়া, একটা বাইরের সোজা মেমব্রেন আর ভিতরের ভাঁজ করা মেমব্রেন। এখন দেখো এই মেমব্রেন গুলোর মধ্যে, মাইটোকন্ড্রিয়ার এই মেমব্রেন গুলোর মধ্যে দেখো ভিতরের মেমব্রেনে অনেক হচ্ছে কি কি আছে, তরল পদার্থ আছে, ঠিক আছে? ভিতরের মেমব্রেনে অনেক তরল পদার্থ আছে। এই যে ফোটা ফোটা যেগুলো দিছি, এগুলো দিয়ে আমি হচ্ছে কি বুঝাচ্ছি যে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তরল পদার্থ, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকা তরল পদার্থ। এখন এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকা তরল পদার্থ, কার মধ্যে আছে? ভিতরের মেমব্রেন দিয়ে যে ভিতরে একটা প্রকোষ্ঠ তৈরি হয়েছে এর ভিতর আছে। হ্যাঁ, এখন দেখো ভিতরের মেমব্রেনের এই যে মেমব্রেনের শরীরটা, মেমব্রেনের শরীরে বিভিন্ন ধরনের প্রোটিন লাগানো থাকে, ঠিক আছে? বিভিন্ন ধরনের প্রোটিন লাগানো থাকে। এটা পুরো মেমব্রেন জুড়ে আছে প্রোটিনগুলো, ঠিক আছে? পুরো মেমব্রেন জুড়ে আছে, সব জায়গায় পাবা, সব জায়গায়, কোনো জায়গা বাকি নেই। দেখো আমি কিন্তু সব জায়গায় এরকম লাল লাল, সব জায়গায় আমি এরকম লাল লাল হচ্ছে গিয়ে প্রোটিন তৈরি করে দিছি। এগুলো না আসলে অক্সিজন, তোমরা হচ্ছে গিয়ে তোমাদের বইতে পাবো অক্সিজন নাম, অক্সিজন, ঠিক আছে? এগুলো আসলে প্রোটিন দিয়ে তৈরি হয় এই জিনিসগুলো। এবং এগুলোর কাজ কি জানো? এই প্রোটিনগুলোর মধ্যে তোমার হচ্ছে এটিপি তৈরি হয়, প্রোটিনগুলো আসলে এটিপি তৈরিতে ব্যবহার হয়। এই প্রোটিনগুলোর মধ্যে আসলে এটিপি তৈরিতে এই প্রোটিনগুলো ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে দেখো এই মাইটোকন্ড্রিয়া আর ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু কিছু মিল আছে। আমি যদি একটা ব্যাকটেরিয়া আঁকি, কোথায় আঁকবো? ব্যাকটেরিয়া আমি একটা হচ্ছে কি এখানে আঁকি, এই একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াতে এই যে এটা হচ্ছে বাইরের মেমব্রেন, হ্যাঁ? তো এই ব্যাকটেরিয়াতে হচ্ছে কি এরকম গোলাকার বিভিন্ন ইয়া থাকবে, এটা হচ্ছে ডিএনএ, ঠিক আছে? এটা হচ্ছে কি ডিএনএ। তারপর এখানে হচ্ছে রাইবোজোম থাকবে, বিভিন্ন রাইবোজোম রাইবোজোম রাইবোজোম। তো ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু ডিএনএ আছে, রাইবোজোম আছে, আর কোনো সাইটোপ্লাজম অঙ্গ আছে নাই। তো এর মধ্যে হচ্ছে কি বিভিন্ন হচ্ছে কি এরকম তরল পদার্থ থাকবে, সাইটোপ্লাজমের মতন, সাইটোপ্লাজমের মতন তরল পদার্থ থাকবে। কিন্তু সাইটোপ্লাজমে এই রাইবোজোম বাদে আর কিছু থাকবে না। এগুলো সাপোজ ধরে নাও এগুলো হচ্ছে কি রাইবোজোম, রাইবোজোম বাদে আর কিছু থাকবে না, এরকম হচ্ছে বৃত্তাকার ডিএনএ থাকবে, বৃত্তাকার ডিএনএ থাকবে। তো এখানে এই যে মেমব্রেনটা, এই মেমব্রেনটা, এই ব্যাকটেরিয়ার এই মেমব্রেনটা হচ্ছে গিয়ে তোমার এখানে শ্বসনের মতন কাজ করবে। এই মেমব্রেনটা দিয়ে হচ্ছে সে শ্বসন করবে। দেখা যাবে যে ওই যে ওইখানে যে মেমব্রেন গুলো দেখো না, এখানে যেরকম প্রোটিন প্রোটিন লাগানো আছে, ওরকম ব্যাকটেরিয়ার শরীরেও এই এর হচ্ছে এই ব্যাকটেরিয়ারও এই মেমব্রেনে কোষঝিল্লিতে বিভিন্ন প্রোটিন লাগানো থাকবে। এই প্রোটিনগুলো ব্যবহার করে সে হচ্ছে শ্বসন করবে, বুঝছো? এই প্রোটিনগুলো ব্যবহার করে সে কি করবে? শ্বসন করবে। এখন এই মেমব্রেনটা না ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় কি এই মেমব্রেনটা হচ্ছে কি ভাঁজ হয়ে থাকে, বিভিন্ন সময় ভাঁজ হয়ে থাকে। দেখা যায় যে এরকম এরকম ভাঁজ হয়ে আছে, এরকম এরকম ভাঁজ হয়ে আছে, ঠিক আছে? এরকম ভাঁজ থাকতে পারে, ভাঁজ নাও থাকতে পারে। তো এরকম ভাঁজ হয়ে থাকে, ভাঁজ থাকলে সুবিধাটা কি? ভাঁজ থাকলে সুবিধা হচ্ছে গিয়ে বেশি প্রোটিন লাগানো থাকতে পারবে। বেশি প্রোটিন যদি লাগানো থাকে বেশি বেশি এটিপি তৈরি হবে, বেশি বেশি এনার্জি তৈরি হবে। এর জন্য হচ্ছে এরকম ভাঁজ করে দেওয়া থাকে। আর এখানে ভাঁজ করবে, এখানে যে ভাঁজগুলো আছে না, এই ভাঁজগুলোরও একই উদ্দেশ্য। ভাঁজ বেশি থাকলে প্রোটিন বেশি লাগা রাখতে পারবে, আর প্রোটিন যদি বেশি থাকে বেশি বেশি এটিপি তৈরি করতে পারবে। এই জন্য কিন্তু এখানেও ভাঁজ দেওয়া থাকে, আর এখানেও ভাঁজ দেওয়ার ওই একই হচ্ছে কি আমার উদ্দেশ্য। এখন চিন্তা করো এই ব্যাকটেরিয়া আর ওই হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু মিল পাও কিনা? একটা জিনিস কিন্তু ওই মাইটোকন্ড্রিয়া, এখন দেখো মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে কি এরকম মেমব্রেন আছে ভাঁজ করা, ব্যাকটেরিয়াতে এরকম ভাঁজ করা মেমব্রেন আছে।
মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে কি এই যে এরকম মেমব্রেনের সাথে লাগানো প্রোটিন আছে। দেখো ব্যাকটেরিয়াতে মেমব্রেনের সাথে লাগানো এরকম প্রোটিন আছে। এখন মজার ব্যাপার হচ্ছে কি, দেখো ব্যাকটেরিয়াতে দেখো ডিএনএ আছে, রাইবোজোমও আছে। মাইটোকন্ড্রিয়াতে কি আছে? আমি কিন্তু লিখি নাই, আছে কি নাই তোমরা তোমরা কি বলো? মাইটোকন্ড্রিয়াতে এই যে মাইটোকন্ড্রিয়ার কথা বলতেছি, এখানে ডিএনএ আছে কি নাই? তোমরা আমাকে উত্তর দাও, কমেন্টে আমাকে উত্তর দাও। মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ এবং রাইবোজোম এই দুটো জিনিস থাকবে কি থাকবে না? আচ্ছা তোমাদের কমেন্টটা একটু পড়ি। আচ্ছা অনেকেই কমেন্ট করতে পারছে না, কেন কমেন্ট করতে পারছে? আচ্ছা ভিডিওতে একটু প্রবলেম হয়েছিল, এখন ঠিক আছে? এখন ঠিক আছে না? আমার কথা শোনা যাচ্ছে না? পার্টিসিপেন্টও কমে গেছে। আচ্ছা যাই হোক, দেখো আমি যে কথাটা বলতেছিলাম, দেখো ব্যাকটেরিয়ার সাথে এই মাইটোকন্ড্রিয়া অনেক কিছু কিন্তু মিলে গেল। দেখো এর কাছে প্রোটিন আছে, অক্সিজেন আছে, এর কাছে কিন্তু প্রোটিন বা অক্সিজেন আছে। এর কাছে হচ্ছে গিয়ে মেমব্রেন এরকম ভাঁজ আছে, এর মেমব্রেনও কিন্তু ভাঁজ আছে। তো এই ব্যাকটেরিয়ার কাছে দেখো এই যে তরল পদার্থ, এর মধ্যে যে ভিতরে মেমব্রেনে তরল পদার্থ আছে। দেখো এর কাছে বৃত্তাকার ডিএনএ আছে, রাইবোজোম আছে। এখানে আমি কোনো বৃত্তাকার ডিএনএ রাইবোজোমের কথা বলিনি। বৃত্তাকার ডিএনএ রাইবোজোম কি মাইটোকন্ড্রিয়ায় থাকবে কিনা সেটা তোমরা আমাকে বলো। রাইবোজোমে কি বৃত্তাকার ডিএনএ থাকবে কি থাকবে না? বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম আমি নিজেই বলি, মাইটোকন্ড্রিয়াতে বৃত্তাকার ডিএনএ থাকবে। এরকম বৃত্তাকার ডিএনএ মাইটোকন্ড্রিয়াতেও থাকবে। বৃত্তাকার ডিএনএ থাকবে, পাশাপাশি রাইবোজোমও থাকবে, অনেক রাইবোজোম থাকবে। এরকম অনেক অনেক রাইবোজোম থাকবে। নীল নীল কালার এগুলো হচ্ছে রাইবোজোম দেখাচ্ছে, ঠিক আছে? অনেক রাইবোজোম থাকবে। আমি এই তিন চারটা দেখাইছি, কিন্তু রাইবোজোম অনেকগুলো থাকে। এরকম বৃত্তাকার ডিএনএ থাকবে, আবার রাইবোজোমও থাকবে। চিন্তা করছো, মাইটোকন্ড্রিয়া এমন একটা জিনিস যার নিজের একটা ডিএনএ আছে, হ্যাঁ, তার কাছে রাইবোজোমও আছে। তাহলে কি সে প্রোটিন তৈরি করতে পারবে না? এই রাইবোজোম ডিএনএ তার কাছে আছে, সেগুলো থেকে ব্যবহার করে প্রোটিনও তৈরি করতে পারবে। এন্ড ওর গায়ে যে এই যে অক্সিজেন গুলো, এই যে প্রোটিনগুলো লাগানো, এগুলো কিন্তু সে নিজেই তৈরি করছে। এগুলো সে নিজেই তৈরি করছে। দেখছো ব্যাপারটা কি মজার, ইন্টারেস্টিং একটা ব্যাপার। মাইটোকন্ড্রিয়া আর ব্যাকটেরিয়া এদের মধ্যে বৈশিষ্ট্যের পুরোপুরি মিল। তার মানে কি মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ কি ব্যাকটেরিয়া? উত্তর হচ্ছে ইয়েস। মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ হচ্ছে ব্যাকটেরিয়া। এন্ড মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ ব্যাকটেরিয়া কিভাবে, এটা এখন তোমাদের আমি বলবো। মাইটোকন্ড্রিয়া কিভাবে ব্যাকটেরিয়ার পূর্বপুরুষ, মানে মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ কিভাবে ব্যাকটেরিয়া, এই ঘটনাটা কিভাবে হইলো, কিভাবে ব্যাকটেরিয়া মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ হইলো। একটা জিনিস খেয়াল করো, মাইটোকন্ড্রিয়া কিন্তু আমাদের কোষে কোষে আছে, প্রত্যেকটা কোষে আছে। আমরা প্রকৃত কোষী, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী। তার মানে কি প্রকৃত কোষের মধ্যে আদিকোষ ঢুকে গেছে, সেই আদিকোষটা মাইটোকন্ড্রিয়া হয়ে গেছে, এমন কিছু? চিন্তা করো, এই ঘটনাটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। এই ঘটনাটাকে এন্ডোসিম্বায়োসিস বলা হয়। আমি হচ্ছে এই কথাগুলো মুছে ফেলি, এখানে যা যা লিখছিলাম এগুলো মুছে ফেলি। আচ্ছা দেখো, দেখো এখানে আমি একটা টার্মের কথা বলছি, সেটা কি এন্ডোসিম্বায়োসিস।
এই অ্যান্ডোসিম্বায়োসিস মানে কি? অ্যান্ডোসিম্বায়োসিস মানে কি? অ্যান্ডোসিম্বায়োসিসের দেখো, অ্যান্ডোসিম্বায়োসিস হচ্ছে কি এমন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় হচ্ছে প্রকৃত কোষের মধ্যে আদি কোষ ঢুকে পড়বে। অ্যান্ডো মানে হচ্ছে ভিতরে, ভিতরে, আর সিম্বায়োসিস মানে হচ্ছে মিথজীবিতা। আচ্ছা, এই অ্যান্ডোসিম্বায়োসিস সম্পর্কে বলার আগে আমি আগে বলে ফেলি এই মাইটোকন্ড্রিয়া কিভাবে আমাদের কোষের মধ্যে আসছে। মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে আসছে অ্যান্ডোসিম্বায়োসিস পদ্ধতিতে। আর ও আমাদের কোষে কিভাবে আসছে? ও আমাদের কোষে আসছে হচ্ছে গিয়ে, দেখো মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ কি একটা ব্যাকটেরিয়া না? দেখো মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ কিন্তু একটা ব্যাকটেরিয়া, এবং আমি বলছি প্রথমে ছিল অবায়বীয় হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া। দেখো একটা বড়, এটা একটা অবায়বীয় ব্যাকটেরিয়া, সাপোজ এটা হচ্ছে একটা অবায়বীয় 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 ব্যাকটেরিয়া। এটা হচ্ছে একটা অবায়বীয় ব্যাকটেরিয়া, এটা হচ্ছে এটা ডিএনএ, ঠিক আছে? এন্ড সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া হচ্ছে গিয়ে এর পাশে আছে, সাপোজ পাশে একটা ছোট্ট করে সালোক সংশ্লেষণকারী না, সরি, বায়বীয় ব্যাকটেরিয়া বা শ্বসনকারী ব্যাকটেরিয়া, শ্বসনকারী ব্যাকটেরিয়া এই যে এরকম। এন্ড তার হচ্ছে গিয়ে ভিতরের দিকে তার ভিতরে মেমব্রেনটা হচ্ছে কি এরকম, ঠিক আছে? এরকম হচ্ছে তার মেমব্রেন, এরকম হচ্ছে তার মেমব্রেন। আচ্ছা, এটা হচ্ছে কি একটা বায়বীয় এটা হচ্ছে একটা বায়বীয় ব্যাকটেরিয়া যারা হচ্ছে সালোক সংশ্লেষণ করে, তাহলে সরি শ্বসন করে, শ্বসন। বায়বীয় ব্যাকটেরিয়া এরা কি করে? শ্বসন করে, শ্বসনকারী, শ্বসনকারী। আর এরা কিন্তু শ্বসন করতে পারে না। অবায়বীয় ব্যাকটেরিয়া হচ্ছে শ্বসন করতে পারে না, বায়বীয় ব্যাকটেরিয়া শ্বসন করতে পারে। এখন হবে কি, ওই টাইমে সবাই তো এককোষী ছিল, সবাই ব্যাকটেরিয়া ছিল, অবায়বীয় ব্যাকটেরিয়াগুলো বায়বীয় ব্যাকটেরিয়াদের ধরে ধরে খাইতো, বুঝছো? ধরে ধরে এদের বায়বীয় ব্যাকটেরিয়াদের খাইতো, খাদ্য হিসেবে গ্রহণ করতো। এখন ঘটনা হয়েছে কি, বায়বীয় ব্যাকটেরিয়া তো শক্তি তৈরি করতে পারে, অক্সিজেনকে ব্যবহার করে শক্তি তৈরি করতে পারে। তো অবায়বীয় ব্যাকটেরিয়া যখন বায়বীয় ব্যাকটেরিয়াকে খেয়ে ফেললো, তখন এ হচ্ছে গিয়ে এর শরীরের ভিতর ঢুকে পড়লো, এই যে এর শরীরের মধ্যে ঢুকে পড়লো, ঢুকে পড়ে দেখো এর মধ্যে ও হচ্ছে কি এরকম হয়েছিল, এই যে ব্যাকটেরিয়াটা, আর হচ্ছে ভিতরের দিকে ওর কোষটা হচ্ছে কি এরকম, ও ভিতরের দিকে মেমব্রেনটা আবার এরকম হয়েছিল। এখন দেখো এটা হচ্ছে গিয়ে একটা কোষ যার একটা নিজস্ব ডিএনএ আছে, তার মধ্যে হচ্ছে আরো একটা হচ্ছে কোষ, ব্যাকটেরিয়া কোষ, বায়বীয় ব্যাকটেরিয়া, এ হচ্ছে ঢুকে পড়ছে। এখন এ তো কি খাইছিল খাবার হিসেবে, কিন্তু খাওয়ার পর দেখলো কি, আরে এ তো শক্তি তৈরি করতে পারে অক্সিজেনকে ব্যবহার করে, তাহলে একে দিয়েও আমি ব্যবহার করতে পারবো। এই হচ্ছে তখন কি করছে, এ কি হচ্ছে কি এর কাছে রেখে দিছে, ও বলছে তুমি হচ্ছে গিয়ে অক্সিজেনকে ব্যবহার করে শক্তি তৈরি করো, আমি হচ্ছে ওই শক্তিকে ব্যবহার করে নিজে বেঁচে থাকবো, এন্ড তোমাকে আমি আশ্রয় দিছি, তুমি আমার এখানে একদম নিরাপদে থাকতে পারবা, তুমি আশ্রয় পাচ্ছ, আমি শক্তি পাচ্ছি। এই যে একজন আরেকজনের থেকে উপকার পাচ্ছে, এটাই কিন্তু মিথজীবিতা, ঠিক আছে? এন্ড একজনের শরীরের ভিতরে আরেকজন ঢুকে এই মিথজীবিতা ঘটাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় অ্যান্ডো, মানে ভিতরে। একজনের শরীরের ভিতরে ঢুকে আরেকজন মিথজীবিতা প্রকাশ করতেছে, এই জন্য এটাকে বলা হয় অ্যান্ডোসিম্বায়োসিস বা ভিতরের মিথজীবিতা, অন্তর্মিথজীবিতা, ঠিক আছে? তাহলে একটা অবায়বীয় ব্যাকটেরিয়া একটা বায়বীয় ব্যাকটেরিয়াকে এভাবে খেয়ে ফেললো। এই দেখো এখন হচ্ছে কি এই যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, এই সম্পর্কটাই কিন্তু হচ্ছে কি যুগ যুগ ধরে, তখন থেকে ওই যে কোটি কোটি বছর আগে এই যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্কটা এখনো বিদ্যমান। তখন হচ্ছে কি এককোষী জীব ছিল,
এরপর আস্তে আস্তে বহুকোষী জীব হয়েছে, সেই জীবগুলো আস্তে আস্তে আরো উন্নত হয়েছে, তারা আরো বেশি উন্নত হয়েছে এবং আলটিমেটলি মানুষ তৈরি হয়েছে। সেই মানুষের শরীরেও প্রত্যেকটা কোষে কিন্তু এই মাইটোকন্ড্রিয়াটা আছে, এই মাইটোকন্ড্রিয়াটা আছে। তাহলে এই মাইটোকন্ড্রিয়া আসলে কই থেকে তৈরি হলো? মাইটোকন্ড্রিয়াটা তৈরি হলো ব্যাকটেরিয়া থেকে। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী।